তারেক রহমান বাংলাদেশের রাজনীতির এক বিতর্কিত অধ্যায়। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই মানুষ দুই ভাগ হয়ে যায়। এক পক্ষ বলে ইনি নেতা, ইনি দেশপ্রেমিক, ইনি অবিচারের শিকার। আরেক পক্ষ বলে ইনি দুর্নীতিবাজ, ইনি পলাতক, ইনি ক্ষমতার অপব্যবহারকারী। এই দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, তার নাম তারেক রহমান। আজকের এই স্ক্রিপ্টে আমরা কোনো পক্ষ নেব না, কাউকে ভালো বা খারাপ প্রমাণ করার চেষ্টা করব না। শুধু তথ্য দেখব, ইতিহাস দেখব, দুই পক্ষের যুক্তি দেখব, আর সিদ্ধান্তটা আপনার ওপর ছেড়ে দেব। তাহলে শুরু করা যাক। প্রথমে জানতে হবে তারেক রহমান কে। তারেক রহমান জন্মগ্রহণ করেন ১৯৬৭ সালে ২০ নভেম্বর। তার বাবা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা। তার মা বেগম খালেদা জিয়া ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। মানে তারেক রহমান জন্ম থেকেই ছিলেন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা জিয়াউর রহমান ১৯৮১ সালে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন। তখন তারেক রহমানের বয়স মাত্র ১৪ বছর। ১৪ বছর বয়সে বাবাকে হারানো এই ঘটনা তার জীবনে কতটা প্রভাব ফেলেছিল সেটা সহজেই অনুমান করা যায়। তারেক রহমান পড়াশোনা করেছেন ঢাকায়, পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করেন। তিনি সরাসরি রাজনীতিতে আসেন ৯০-এর দশকের শেষ দিকে। ২০০২ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হন। এটা ছিল তার আনুষ্ঠানিক রাজনৈতিক জীবনের শুরু। আর ২০০৯ সালে বিএনপির জাতীয় কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, মানে দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ। এখন আসি মূল প্রশ্নে, তারেক রহমানকে তার সমর্থকরা কেন ভালো মনে করেন? প্রথম যুক্তি, তিনি তার বাবার আদর্শের উত্তরাধিকারী। ভরণ করছেন। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি দেশকে একটি বহুদলীয় গণতান্ত্রিক কাঠামো দিয়েছিলেন। অনেকে মনে করেন জিয়াউর রহমানের উন্নয়নমুখী রাজনীতি এবং জাতীয়তাবাদী চেতনা তারেক রহমান বহন করছেন। দ্বিতীয় যুক্তি, তিনি দেশে থাকতে পারছেন না। তারেক রহমানের সমর্থকরা বলেন তিনি রাজনৈতিক নির্যাতনের শিকার। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ক্ষমতায় থাকলে যে কোনো সরকারই বিরোধী দলের নেতাদের দমন করতে মামলা ব্যবহার করে। তারেকও সেই প্রক্রিয়ার শিকার। তৃতীয় যুক্তি, তিনি লন্ডন থেকেও দল পরিচালনা করছেন। সমর্থকরা বলেন এটা তার দৃঢ়তার প্রমাণ। দেশ ছাড়া হয়েও তিনি দলকে ধরে রেখেছেন, বিএনপিকে বিলুপ্ত হতে দেননি, কঠিন পরিস্থিতিতেও সংগঠন টিকিয়ে রেখেছেন। চতুর্থ যুক্তি, তিনি ভিশন ২০৩০ উপস্থাপন করেছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয় তারেক রহমান বাংলাদেশের জন্য একটি সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করেছেন। অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার রূপরেখা তিনি দিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে কি অভিযোগ? এখানে অন্য পক্ষের কথা শোনা দরকার। প্রথম অভিযোগ হাওয়া ভবন। ২০০১ থেকে ২০০৬ বিএনপি ক্ষমতায় থাকার সময় ঢাকায় হাওয়া ভবন নামে একটি বাড়ি থেকে সমান্তরাল সরকার চলত বলে অভিযোগ ওঠে। বলা হয় তারেক রহমান সেখান থেকে ব্যবসায়িক ও রাজনৈতিক সিদ্ধান্ত দিতেন। সরকারি নিয়োগ, ঠিকাদারি, ব্যবসায়িক সুবিধা সবকিছুতে তার প্রভাব ছিল বলে অভিযোগ করা হয়। তার সমর্থকরা বলেন এটা রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার। দ্বিতীয় অভিযোগ দুর্নীতির মামলা। তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে একাধিক দুর্নীতির মামলা রয়েছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয়। পরে চিকিৎসার কারণে মুক্তি দিয়ে লন্ডনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ২০১৬ সালে বাংলাদেশের একটি আদালত তাকে দুর্নীতির দায়ে ৭ বছরের কারাদণ্ড দেয়। পরে আরেকটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার সমর্থকরা বলেন এই রায়গুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া। বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ছিল না। সমালোচকরা বলেন আদালতের রায় মেনে না নিয়ে পালিয়ে থাকা একজন দায়িত্বশীল নেতার কাজ নয়। তৃতীয় অভিযোগ ২১শে আগস্ট গ্রেনেড হামলা।
সালে ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলা হয়। এতে ২৪ জন নিহত এবং কয়েক শত মানুষ আহত হন। শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে যান। এই মামলায় তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার সমর্থকরা বলেন, এই মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক, বিচার প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি ছিল। সমালোচকরা বলেন, রায়ে তার সংশ্লিষ্টতার প্রমাণ উপস্থাপন করা হয়েছে। এখন আসি বর্তমান প্রসঙ্গে। ২০২৪ সালে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। এরপর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই পরিবর্তনের পর তারেক রহমান ও বিএনপির রাজনৈতিক প্রাসঙ্গিকতা আবার সামনে এসেছে। বিএনপির সমর্থকরা মনে করেন, এখন তাদের সময়। তারেক রহমান দেশে ফিরবেন, বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু সমালোচকরা বলছেন, তারেক রহমানের বিরুদ্ধে আদালতের রায় এখনও বহাল আছে। তিনি ফিরলে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। এটা কি তিনি করবেন? তারেক রহমান সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, তিনি কি সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাস করেন? তার সমর্থকরা বলেন, হ্যাঁ, তিনি বারবার বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারই তার লক্ষ্য। সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন করেছে। সমালোচকরা বলেন, ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি কতটা শক্তিশালী হয়েছিল। সেই আমলে নগিনী সংখ্যা নির্যাতন, বিরোধী দলের নেতাদের ওপর হামলা এবং দুর্নীতির যে অভিযোগ আছে, সেগুলোর কি জবাব? তারেক রহমান সম্পর্কে আরেকটি বিষয় বলা দরকার। তিনি দীর্ঘ সময় লন্ডনে আছেন। সেখান থেকেই দল পরিচালনা করছেন। ভিডিও কনফারেন্সে দলীয় বৈঠকে যোগ দেন, বিভিন্ন সময়ে বক্তব্য দেন। এই দূরত্বকে তার সমর্থকরা দেখেন নিরাপত্তার প্রয়োজনীয়তা হিসেবে। তারা বলেন, দেশে গেলে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে কারাবন্দী করা হবে। সমালোচকরা বলেন, একজন নেতা যদি তার দেশের মাটিতে দাঁড়িয়ে নেতৃত্ব না দিতে পারেন, তাহলে তার নেতৃত্বের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। বাংলাদেশের রাজনীতিতে একটা বড় সমস্যা আছে। এখানে রাজনীতিটা অনেকটা পরিবার কেন্দ্রিক। আওয়ামী লীগ মানে শেখ পরিবার, বিএনপি মানে জিয়া পরিবার। একদিকে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের কন্যা, অন্যদিকে তারেক রহমান, জিয়াউর রহমানের পুত্র। দুটো দলই দাবি করে তারা গণতান্ত্রিক, দুটো দলই দাবি করে তারা মানুষের পক্ষে, কিন্তু দুটো দলেরই নেতৃত্ব একটি পরিবারের হাতে। এই প্রশ্নটা বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তাশীল অনেক মানুষই করেন। এখন একটু সামনে তাকানো যাক। তারেক রহমান যদি বাংলাদেশে ফেরেন এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন, তাহলে কি হতে পারে? তার সমর্থকরা বলেন, তিনি আসলে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পাবেন। দুর্নীতিমুক্ত প্রশাসন, শক্তিশালী অর্থনীতি এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন। সমালোচকরা বলেন, অতীতের অভিজ্ঞতা দেখলে আশাবাদী হওয়ার কারণ কম। ক্ষমতায় আসার পর আগের ভুলগুলো পুনরাবৃত্তি হওয়ার ঝুঁকি আছে। তারেক রহমান সম্পর্কে বোঝার জন্য আরেকটি বিষয় জানা দরকার। বাংলাদেশের রাজনীতিটা শুধু নীতি বা আদর্শের লড়াই নয়, এটা অনেকটা পরিচয়ের লড়াই। যারা মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্রে রাখেন, তারা আওয়ামী লীগের দিকে ঝোঁকেন। যারা জাতীয়তাবাদী ধারায় বিশ্বাস করেন, তারা বিএনপির দিকে ঝোঁকেন। তারেক রহমান সেই জাতীয়তাবাদী ধারার প্রতীক। তার সমর্থকদের কাছে তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একটি আদর্শের প্রতিনিধি। শেষ কথা, তারেক রহমান সম্পর্কে সত্যিকারের মূল্যায়ন করতে হলে কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজা দরকার। তার বিরুদ্ধে আদালতের রায়গুলো কি সত্যিই রাজনৈতিক, নাকি তথ্য ও প্রমাণের ভিত্তিতে দেওয়া? হাওয়া ভবন পরিচালনার অভিযোগ কি সত্য? সেই আমলে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার জবাবদিহিতা কি হয়েছে? লন্ডনে বসে দেশ পরিচালনা করা কি একজন নেতার জন্য যোগ্য? এবং সবচেয়ে বড় প্রশ্ন, তিনি যদি সত্যিই নির্দোষ হন এবং সত্যিই দেশের মানুষের জন্য কাজ করতে চান, তাহলে কি তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন? এই প্রশ্নগুলোর উত্তরের ওপরই নির্ভর করছে তারেক রহমানের ভবিষ্যৎ রাজনৈতিক বৈধতা। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, ইতিহাস সিদ্ধান্ত নেবে, আর সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছে পুরো দেশ।